দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে স্বাস্থ্য বিষয়ক আয়োজন আসলে সুস্থ থাকুনে। সমৃদ্ধ হাসপাতাল লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি। আজকে একটি নতুন স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলতে এসেছি। সমস্যাটির উপসর্গগুলো অনেকের কাছে সুপরিচিত। তা হচ্ছে হঠাৎ করে মুখ বেঁকে যাওয়া, হাত পা দুর্বল হয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া। এই সমস্যাটি যখন হয় অনেকেই বলে এটি হচ্ছে ব্রেইন অ্যাটাক বা স্ট্রোক। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমাদের আজকের বিষয় হচ্ছে স্ট্রোক প্রতিরোধের করণীয়, এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের কিংবদন্তি নিউরোলজিস্ট। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার কাজী দীন মোহাম্মদ, সাবেক পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমরা সবসময় স্যার স্ট্রোক নিয়ে কথা বলি, এবং আপনি হচ্ছেন স্ট্রোক রোগের চিকিৎসা এবং চিকিৎসা গবেষণার অন্যতম পথিকৃৎ। তো আমরা স্ট্রোক নিয়ে আগে যে ধারণাটি সবসময় পেয়েছি বা আমাদের সাধারণ মানুষ যে ধারণাটি নিয়েছিল, এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। তো প্রথমেই সেই পরিবর্তন থেকে একটু জানতে চাই, একজন মানুষ যদি তার ঘরে কেউ স্ট্রোকে আক্রান্ত হয় তাহলে কিভাবে বুঝবে? এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, স্ট্রোক একটা মস্তিষ্কের অসুখ, যেটা নাকি হঠাৎ করেই হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের পরিবারে যাদের স্ট্রোক হয়, তখন এখন ইদানিং দিনে কিন্তু মানুষের অনেক সচেতনতা বেড়ে গেছে, যার জন্য কিন্তু হঠাৎ চট করে বুঝতে পারে, কিন্তু অনেক সময় বুঝতে পারে না। আমরা যদি স্ট্রোকের আসলে মূল লক্ষ্যগুলি, মূল বৈশিষ্ট্যগুলি বুঝতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটা ফাইন্ড আউট করা খুব কঠিন কিছু নয়। যেমন মনে করেন, স্ট্রোকে যেইভাবে হয়, হঠাৎ করে ভালো মানুষ ঘুমিয়ে আছে, সকালবেলা উঠে দেখে তার একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছে। কথা বলতে বলতে হঠাৎ করে কথাটা জড়িয়ে গেল, ঠিক আছে? কোনো এক সময় তো হঠাৎ করে উত্তেজিত হয়ে গেল, বা কোনো কারণে খুব এক্সাইটেড হয়ে গেল, ব্লাড প্রেশারটা বেড়ে গেল, তখন হঠাৎ করে সিভিয়ার হেডেক হলো, বমি হলো, মাথা ঘাড়ে ব্যথা শুরু হলো, এবং ফেন্ট হয়ে পড়ে গেল। এবং কখন দেখা যায় খিচুড়ি হয়ে গেল। তাহলে এই যে হঠাৎ করে একটা সাইড প্যারালাইসিস, হঠাৎ করে মাথায় ব্যথা, বমি, ঘাড় ব্যথা, ফেন্ট হয়ে পড়ে যাওয়া, হঠাৎ করে কথার জড়তা চলে আসা, তো যেই সমস্যাগুলি হঠাৎ করে হয়, সেইটাই আসলে মূলত স্ট্রোকের একটা বৈশিষ্ট্য। তো এগুলি যদি আমাদের নজরে থাকে, নলেজে থাকে, তাহলে কিন্তু স্ট্রোক রোগী আমাদের পরিবারে চিহ্নিত করা খুব কঠিন কিছু হয় না। এই লক্ষণগুলো যখন হয় তখন তো বলা হচ্ছে যে স্ট্রোক, কিন্তু চিকিৎসকরা কি বলেন? স্ট্রোক বলতে আসলে কি ধরনের রোগ? আর কি, আমাদের চিকিৎসা ভাষায় স্ট্রোকের ব্যাখ্যাটা কিন্তু ভিন্নতর। আর তার কারণ হলো, আমরা চিকিৎসকরা দুইটা জিনিস চিন্তা করি। প্রথম চিন্তা করি ব্রেনে কি হলো, আচ্ছা, কেন হলো। আর দ্বিতীয় চিন্তা করি, এই যে ব্রেনের সমস্যাটা হলো, তার জন্য কি উপসর্গ হলো। এটা আমরা চিন্তা করি আমাদের দিক থেকে। তারপরে চিন্তা করি যে আমার এখন কি করণীয়। আমার কাছে রোগীটা আসলো, আসার পরে আমি এখন রোগীটা কি করব। তো এই দেখেন যে ব্রেনে যে ঘটনাটা ঘটে, হঠাৎ করে বললাম যে যেই ঘটনায় ব্রেনে ঘটে হঠাৎ করে হয়ে যায়, হয় কি, এই যে ব্রেনে যে ব্লাড সার্কুলেশন আছে, আপনি জানেন মস্তিষ্কে, আমরা সবাই জানি, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সচল থাকে ব্লাড সার্কুলেশনের জন্য। ঠিক ব্রেনেও সেরকম হার্ট থেকে ব্লাড যায়। এই যে ব্রেনে ব্লাড যাচ্ছে, এই ব্লাড পাওয়ার ফলে ব্রেনটা সতেজ থাকে, স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছে। যদি কোনো কারণে কোনো একটা শিরা মানে ধমনী ব্লক হয়ে যায়, ব্লক হয়ে গেলে ওই পরে রক্ত চলাচলটা হয় না, তো ব্রেনে কোনো একটা অংশ ড্যামেজ হয়, তার জন্য স্ট্রোক হয়ে যায়। কখনো কখনো দেখা যায় ওই ধমনীটা ফেটে যায়, ফেটে গেলে রক্তক্ষরণ হয়, তার জন্য আবার একটা স্ট্রোক হয়। মূলত আমাদের চিকিৎসকদের দিক থেকে স্ট্রোককে আমরা দুই ভাগে ভাগ করি, একটা শিরা ব্লক হওয়া, একটা শিরা ফেটে যাওয়া। যেটা ব্লক হয় সেটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক, আর যেটা ফেটে যায় তাকে বলি আমরা হেমোরেজিক স্ট্রোক। এখন উপসর্গের দিক থেকে কিন্তু কোনটা
মানে ব্লক হলো, কোনটা ফেটে গেল, এটা কিন্তু রোগী উপসর্গ দিয়ে সবসময় চুলচেরা বিশ্লেষণ করা যায় না। আচ্ছা, কারণ দুটারই উপসর্গ মোটামুটি কাছাকাছি, কিন্তু দু একটা জিনিস যদি আমরা খুব মাইনুটলি খেয়াল করি, তাহলে কখনো কখনো ওই বেড সাইডে আমরা একটু বুঝতে পারি যে এটা রক্তক্ষরণ, একটা শিরা ব্লক হয়ে গেছে। আমরা যদি রক্তক্ষরণ মনে করি বা শিরা ব্লক মনে করি, যেটাই মনে করি না কেন, এটা একমাত্র সিটি স্ক্যান ছাড়া শিওর হয়ে বলা যাবে না। এই যে দুটি কারণে হচ্ছে, একটি রক্তের ধমনী ছিঁড়ে যাচ্ছে, আর একটি হচ্ছে গিয়ে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, বা এই যে দুই ধরন রয়েছে, এই দুই ধরন তো অবশ্যই পার্থক্য করার ক্ষেত্রে সিটি স্ক্যান প্রয়োজন, কিন্তু আমাদের দেশে তো সব জায়গায় সিটি স্ক্যান নেই। সেক্ষেত্রে আমাদের রোগীদের কি করণীয় আছে এবং কতক্ষণের মধ্যে করতে হবে? হয় কি, এখন কিন্তু সিটি স্ক্যান মোটামুটি সব জেলায়, ইভেন কি উপজেলাও চলে গেছে সিটি স্ক্যান এখন বর্তমানে। তাতে একটা অ্যাডভান্টেজ হলো আমরা সিটি স্ক্যানটা এখন মুহূর্তের মধ্যে করতে পারি। কিন্তু যেখানে সিটি স্ক্যান নাই, সেখানে কিন্তু চিকিৎসা দেওয়াটা কিছুটা ঝুঁকি আছে। কারণ আমরা যে সমস্ত ওষুধ ব্যবহার করি স্ট্রোকের সাথে, যেমন আমি মনে করি একটা অ্যাসপিরিন বা অ্যান্টিপ্লেটলেট ব্যবহার করি, সেই ওষুধটা স্ট্রোকটাকে প্রতিরোধ করে, এটা আমরা দিয়ে থাকি। কিন্তু যদি রক্তক্ষরণ থাকে, দিস ড্রাগ একসাথে প্রয়োজন, এটা দেওয়া যাবে না। কাজে আমাকে অ্যাসপিরিন বা অ্যান্টিপ্লেটলেট দেওয়ার আগে শতভাগ নিশ্চিত হতে হবে যে এটা রক্তক্ষরণ নয়। এবং শতভাগ নিশ্চিত আমরা কখনোই কোনো রোগীকে ক্লিনিক্যালি দেখে হতে পারি না। আমাদের ধরেন আমি ধরেন নিউরোলজি প্র্যাকটিস করে প্রায় 40 বছর, 40 ইয়ার্স। আমাদের পক্ষেও 100% ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করা সম্ভব নয়। আমাদেরকে ওই সিটি স্ক্যান করতেই হবে। তার মানে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অবশ্যই। তো আমাদের দেশের মানুষ তো এখনো যতই যাই বলি না কেন, তারা সঠিক সময়ে চিকিৎসা নিতে গিয়ে একটু ডিলে করে, এবং দেখা যায় যে তারা চিন্তা করছে, আত্মীয় স্বজনকে বলছে, এবং তারপরে চিকিৎসা নিতে আসে। তো এই যে সময়টা একটু নষ্ট হচ্ছে, এটি কি এই রোগের চিকিৎসার ক্ষেত্রে কোনো বাধা তৈরি করতে পারে কিনা? নিঃসন্দেহে, কারণ আমাদের স্ট্রোকের চিকিৎসা এখন অগ্রগতি প্রচুর। যেমন যদি কোনো শিরা ব্লক হয়ে যায়, যদি আমরা কোনো রোগীকে 4.5 ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারি, ম্যাক্সিমাম 6 ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারি কোনো একটা হাসপাতালে, সেই হাসপাতালে যদি স্ট্রোকের চিকিৎসার পর্যাপ্ত সুবিধা থাকে, যেমন আমি যেটা মনে করি, আমরা জানি যে আমরা হার্ট অ্যাটাক হলে একটা থ্রোম্বোলাইসিস করি, ঠিক স্ট্রোকের রোগীরও এখনকার দিনে থ্রোম্বোলাইসিস করা যায়। এবং শুধু তাই নয়, থ্রোম্বোলাইসিস করার পরে আমরা ওইটাকে ক্যাথলা নিয়ে অ্যাঞ্জিওগ্রাম করে থ্রোম্বেক্টমি করতে পারি, যে ক্লটটা ছিল ব্রেনে সেটাও আমরা সরায় নিয়ে আসতে পারি। তো এইখানে যে টাইম ফ্রেমটা আমাদের 4.5 আওয়ার্স, 4.5 ঘন্টা, একদম কাটায় ধরে ধরে 4.5 ঘন্টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত যে আগে আসবে সে তত বেনিফিটেড হবে, যে যত পরে আসবে তার ওই ওষুধটা দেওয়ার সুযোগটা অনেকটা কমে যায়। দেওয়া যাবে না তা না, এগুলো আরো কিছু স্টাডি আছে, কিন্তু দেওয়া গেলেও 6 আওয়ার্সের বাইরে থ্রোম্বোলাইসিস করার তেমন কোনো সুযোগ নাই। আর থ্রোম্বেক্টমি আমরা 12 ঘন্টার মধ্যেও করতে পারি, 24 ঘন্টার মধ্যে করতে পারি, ডিপেন্ড করে কোন আর্টারিটা ব্লক হয়েছে তার উপরে। তাহলে এই যে একটা অত্যাধুনিক চিকিৎসা, যারা স্পেসিফিক চিকিৎসা, এই চিকিৎসা যদি আমি টাইমলি না নিই, তাহলে এটা আমি দিতে পারবো না, তাতে রোগীর উন্নতি অনেক ডিলে হবে। আচ্ছা, একটু পিছনে চলে আসি। এই সমস্যাটি হচ্ছে, এবং সমস্যাটি আমরা দেখি যে মোটামুটি আমাদের দেশে খুব একটা অপরিচিত সমস্যা নয়। তো এর পিছনে কি কোনো উপাদান আছে যেগুলো দায়ী, বা ঝুঁকি আছে কিসের কারণে যে তার কারণে স্ট্রোক হচ্ছে? আমি প্রশ্নটা বুঝতে পারিনি। স্ট্রোকের ঝুঁকি? ঝুঁকি আছে, নিশ্চয়ই স্ট্রোকের তো অবশ্যই ঝুঁকি আছে। আমরা জানি, দেখেন স্ট্রোক কেন হয় এটা কিন্তু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি, কেন হয়, কিন্তু কাদের হয় সেটা আমরা জানতে পারি। দুই জিনিস, কিন্তু মানে একটা হলো ইটিওলজি, আননোন, কিন্তু কাদের হচ্ছে সেটা কিন্তু জানি। কাদের হচ্ছে? যাদের ডায়াবেটিস আছে,
যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের ওবেসিটি আছে, যাদের স্মোকার, যারা এক্সেস অ্যালকোহল খায়, যারা স্ট্রেস করে, খুব বেশি স্ট্রেস করে, যাদের ঘুমের মধ্যে স্নোরিং হয়, এরকম কিছু কিছু জিনিস আমাদের আইডেন্টিফাই করা আছে এবং দিস আর অল এস্টাবলিশড। যাদের এই সমস্ত সমস্যাগুলি থাকে তাদের স্ট্রোক হওয়ার প্রবণতা খুব বেশি থাকে, তাকে বলে রিস্ক ফ্যাক্টর। দিস আর অল রিস্ক ফ্যাক্টর, ঝুঁকিপূর্ণ ঝুঁকি ফ্যাক্টর, মানে এগুলি থাকলে আপনি স্ট্রোকের ঝুঁকি আছে। যেমন কোন লোক যদি বয়স 60-এর উপরে হয়, তার যে ব্লাড প্রেশার থাকে তার যা ঝুঁকি, ব্লাড প্রেশার সাথে ডায়াবেটিস থাকে একই লোকের, তার ঝুঁকি ডবল। তার যদি সিগারেট খায় তার ঝুঁকি 3 গুণ। তার মানে একজন লোকে যদি একের অধিক এই রিস্ক ফ্যাক্টর গুলি থাকে, তার ঝুঁকি মাত্রাও ঠিক এই আনুপাতিক হারে বেড়ে যায়। খুব চমৎকার ভাবে বলেছেন। তো এই যে স্ট্রোক হচ্ছে এবং স্ট্রোকের ঝুঁকিগুলোর কথা বলছিলেন বা যে কারণগুলো এর সাথে সম্পৃক্ত, দেখা যায় যে কারো এই ধরনের কোনো সমস্যাই নেই, বয়স স্বল্প, তাদেরও ইদানিং খুব আমরা দেখি যে মাঝে মাঝে যে স্ট্রোক হচ্ছে। এটি কেন হচ্ছে? এটা চমৎকার একটা প্রশ্ন। তার কারণ আপনি দেখেন, আমরা সবসময় জেনে দেখে আসছি যে স্ট্রোক ডিজিজ অফ দ্য এল্ডারলি, বেশি বয়স হয়, কিন্তু আমরা এখন দেখছি যে স্ট্রোক 30 থেকে 50-এর মধ্যেও অনেক পাওয়া যাচ্ছে এবং শুধু তাই নয়, তাদের অনেকেরই ব্লাড প্রেশার নাই, ডায়াবেটিস নাই, স্মোকার না, ওবেসিটি নাই। তাহলে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। নিঃসন্দেহে এই যেগুলি বললাম, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, সিগারেট, ওবেসিটি, আরো যেগুলি বললাম, এর বাইরেও কিন্তু স্ট্রোকের কিছু কারণ এখন আইডেন্টিফাইড হচ্ছে। তার মধ্যে একটা কারণ হলো হার্টে। যেমন হার্টে কারো ভালভুলার হার্ট ডিজিজ আছে, হার্টে কার্ডিওমায়োপ্যাথি আছে, হার্টে অ্যারিথমিয়া আছে, তাদের থেকে হার্ট থেকে স্ট্রোক হচ্ছে। আচ্ছা। সেকেন্ড হচ্ছে ব্লাড ভেসেলস। এই যে ব্রেনে যে ব্লাড ভেসেল গুলি আছে, এই ব্লাড ভেসেল গুলি জন্মগতভাবে কারো ডেভেলপ থাকে না, তাকে বলে ময়াময়া ডিজিজ। জন্মগত ভাবে তার ওই ব্রেনে যে ব্লাড সার্কুলেশন হয়, ওই ব্লাড ভেসেল গুলি ডেভেলপ হয় না। তার জন্য কি হয়, যখন বয়স বাড়ে তখন ব্রেনে আর প্রপার সার্কুলেশন হয় না। দেখা যায় একদিন হয়তো ব্লাড ভেসেল ব্লক হয়ে গেল, তারপরে ব্লাড ভেসেলের মধ্যে কি হয়, অ্যানিউরিজম ফর্মেশন হয়। কোন একটা ব্লাড ভেসেল, একটা ওয়াল যদি উইক থাকে, সেখানে আস্তে আস্তে বেলুনের মতো ফোলা শুরু করে। বেলুনের মতো ফুলে যখন নাকি 20-25 বছর বয়স হয় তখন ফেটে যায়। আরেক ধরনের গ্রুপ আছে যাদের আপনার ব্লাডের মধ্যে প্রবলেম, তাদের কি কোয়াগুলেশন যে ফ্যাক্টর গুলি আছে ওগুলি ডেফিসিয়েন্সি থাকে। সো ব্লাডের কোয়াগুলেশনের সমস্যা হচ্ছে। 2 নম্বর হলো হার্টে প্রবলেম হচ্ছে, ব্লাড ভেসেলের প্রবলেম হচ্ছে। হার্ট ইম্পর্টেন্ট। হার্টের যে প্রবলেম হচ্ছে আমরা বলি পিএফও, প্যাটার্ন ফোরামেন ওভেল। এটা বলা হয় যে ইয়ার স্ট্রোকের মধ্যে যাদের অন্য কোনো কারণ নাই, তাদের ক্ষেত্রে 25% ক্ষেত্রে ওই হার্টের সিদ্ধটা পাওয়া যায়। ওই সিদ্ধ দিয়ে ব্লাডটা রাইট থেকে লেফটে যে স্ট্রোক করে, তাকে বলে পিএফও। জি, আমরা এই নিয়ে আরো কথা শুনবো। এখন কি বিরতির সময় হয়েছে। দর্শক, আসলে সুস্থ থাকুন থেকে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সমরিতা হাসপাতাল লিমিটেড নিবেদিত আসলে সুস্থ থাকুনে। আজকে আমরা কথা বলছি স্ট্রোক রোগে প্রতিরোধের করণীয়, এবং কথা বলতে আমাদের সাথে আছেন আমাদের দেশের কিংবদন্তি নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার কাজী দীন মোহাম্মদ। আমরা বিভিন্ন কারণগুলো শুনছিলাম এবং একটু একটু করে জানছিলাম যে অল্প বয়সীদের স্ট্রোক হতে পারে। তো যদি এদের ক্ষেত্রে এরকম ঝুঁকি থাকে, আগে থেকে কি স্ক্রিনিং এর কোনো ব্যবস্থা আছে কিনা? নিঃসন্দেহে আছে। আমরা আসলে রুটিন স্ক্রিনিং করি, যেমন কার্ডিয়াক চেকআপ, ভাস্কুলার চেকআপ গুলি আমরা করি, এবং আমাদের যে ব্লাড প্রোফাইল গুলি আমরা ঠিক মতো চেকআপ করি, তাহলে আমরা অবশ্যই এগুলো ধরতে পারি। এবং ধরার পরে আমাদের যার জন্য যে প্রতিরোধটুকু দরকার, আমরা সেই প্রতিরোধ ব্যবস্থা আমরা নিতে পারবো।
এবং যাদের নাকি মনে করেন একটু বয়স বেশি হয়েছে, যাদের এই ঝুঁকিগুলি আছে, জি, তাদের ক্ষেত্রে তো আমাদের অবশ্যই মানে নির্দিষ্ট কিছু মানে রিকমেন্ডেশন আছে। এই রিকমেন্ডেশন অনুযায়ী আমরা তাদের রিস্ক ফ্যাক্টরগুলি আছে তাদের ক্ষেত্রে আমরা স্ট্রোকের প্রিভেনশনে যেতে পারি। জি, ধন্যবাদ স্যার। আমরা যেমন স্ট্রোকের ক্ষেত্রে শুনলাম যে সিটি স্ক্যান করতে হবে, সিটি স্ক্যানের পাশাপাশি আপনি বলছিলেন যেটি সঠিক সময়ে করতে হবে, চিকিৎসা শুরুটি বিশেষ করে। তো অবশ্যই এটি একটি বিশেষায়িত চিকিৎসা। এই বিশেষায়িত চিকিৎসার কথা যখন বলা হয়, আমাদের দেশের সব চিকিৎসা কেমন যেন ঢাকামুখী। তো এই ব্যাপারে আপনি অনেক দিন ধরে কাজ করছেন, 40 বছরের বেশি সময় ধরে নিউরোলজি নিয়ে কাজ করছেন। আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাই, কতটুকু উন্নতি আমাদের দেশে হয়েছে? আমি মনে করি যে এই যে বিশেষায়িত চিকিৎসার সুযোগ অত্যন্ত লিমিটেড, অত্যন্ত লিমিটেড। দেখুন, আমাদের আসলে স্বাস্থ্য সেবায় অনেক কিছু করণীয় আছে স্বাস্থ্য সেবায়। কারণ সবচেয়ে বড় মানে জিনিসটা হলো আমাদের প্ল্যানিংটা আমাদের খুবই দুর্বল। যেমন মনে করেন একটা এক্সাম্পল দেই, এই দেখেন যখন করোনা হলো 19 থেকে 21 পর্যন্ত, আপনি জানেন করোনার অধিকাংশ রোগীরই আইসিইউ বিছানা লেগেছে না, কিন্তু আনফর্চুনেটলি আইসিইউ বিছানা ঢাকার বাইরে সমস্ত বাংলাদেশে মাত্র 225টা আইসিইউ বেড ছিল ঢাকার বাইরে। জি, তাহলে এখন আপনি বলেন এই আইসিইউ বিছানা করোনার জন্য প্রয়োজন হলো, অন্য রোগের তো প্রয়োজন হয়। তখন সরকার তাড়াহুড়া করে ওভারনাইট সমস্ত জেলায় জেলায় আইসিইউ বেডগুলি করার চেষ্টা করলো। তো এগুলি আগে থেকে কেন হলো না? সমস্যা হলে তখন সমস্যা হলে চেষ্টা করা। ঠিক সিমিলার নিউরোলজি দেখেন আপনি 1971 থেকে 71 থেকে আনটিল 84 পর্যন্ত এই দেশে একজন নিউরোলজি ছিল। 71 সাল থেকে 84 সাল পর্যন্ত এই দেশে মাত্র একজন নিউরোলজি ছিল। ঠিক আছে, আচ্ছা, 84 সাল থেকে 84 পর্যন্ত 5 জন নিউরোলজি ছিল, তার মধ্যে আমি একজন, only 5। তো 71 থেকে 94 পর্যন্ত 5 জন। তো 94 থেকে আলহামদুলিল্লাহ এখন মোর দেন 450। তাহলে 94 থেকে এই পর্যন্ত যে এক্সপানশনটুকু হয়েছে, ঠিক আছে, আমি নিজের কথা বলবো না, কিন্তু এর মূল চালিকা ছিলাম আমি ছিলাম মূল চালিকা। আমি 94 থেকে এই পর্যন্ত যত মেডিকেল কলেজে পদ সৃষ্টি, তারপরে ডিগ্রি কোর্স চালু করা, তার মধ্যে আমার একটা বড় ভূমিকা ছিল। জি স্যার, আমরা যারা চিকিৎসক আছি আমরা তো দেখেছি এই ব্যাপারটি। সেটা নয় পরে বলি। তো এই দেখেন আমাদের প্রতি মেডিকেল কলেজে এখন প্রথমে 8টা মেডিকেল কলেজের পদ হলো 94-এ, তারপর হলো 13টায়। এখন আমরা শুনে খুশি হব প্রায় সবগুলি মেডিকেল কলেজেই নিউরোলজি পদ সৃষ্টি হয়ে গেছে। আমাদের ডাক্তারের স্বল্পতা ছিল, এখন আমাদের নিউরোলজিতে অনেক ডাক্তার চলে আসছে, কিন্তু বেশিরভাগ ডাক্তারই ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাইরেও কিছু আছে তারা ওই প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দিয়ে যাচ্ছে। কিন্তু এই যে বিশেষায়িত চিকিৎসা, থ্রোম্বোলাইসিস, থ্রোম্বোএক্টমি, এটা কিন্তু ঢাকার বাইরে খুব বেশি প্রসার করতে পারে নাই। কারণ চিটাগাংয়ে থ্রোম্বোলাইসিস করতে পারে, থ্রোম্বোএক্টমি করে না। সিলেটে করতে পারে, রাজশাহী করে, আর বাকিটুকু ঢাকার মধ্যে। তবে এই যে আরো যে এলাকার লোকেরা আছে, আরো যে মেডিকেল কলেজ আছে, সেখানে এই সুযোগটা তৈরি হয়নি। এখন তৈরি হয়নি বলে কিন্তু আমাদের সেইভাবে প্ল্যানিং করে, সেইভাবে লোকদেরকে ডিস্ট্রিবিউট করে, সেইভাবে আমাদের সার্ভিসগুলি ডেভেলপ করতে হবে। অবশ্যই। তো সার্ভিসের কথায় যখন আসলো, আমাদের নিউরোলজিস্ট আছে কিন্তু চিকিৎসা কেন্দ্র নেই। ঠিক একইভাবে যখন স্ট্রোকের একজন রোগী চিকিৎসাটি নিচ্ছে, তার চিকিৎসা নেওয়ার পরে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন একটি ব্যাপার থাকে, সেই ব্যাপারে দেখা যায় একটি দুর্বলতা আছে। তো সেখান থেকে আপনার পরামর্শটি কি, যে কি করতে হবে এবং কি বর্তমানে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে কিভাবে ব্যবহার করা যায়? দেখুন, আমাদের দেশে যদি আমরা সাম্প্রতিক কালে হিসাবটা বলি, স্ট্রোকের প্রিভালেন্স হলে প্রায় 1100 per 100,000, মানে
1 লক্ষ লোকের মধ্যে প্রায় 1100 লোকেরই স্ট্রোকের মতো একটা প্রবণতা থাকে। জি। তো এই যে একটা স্ট্রোক সারা বিশ্বে একটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ সারা বিশ্বের মধ্যে, আমাদের দেশেও কিন্তু স্ট্রোক ভেরি কমন, এবং আনফর্চুনেটলি এটা গ্রামে বেশি কমন শহরের থেকে, কারণ গ্রামে বেশি লোক থাকে। আর গ্রামের লোকেরা আমাদের যে স্বাস্থ্য সচেতনতা অনেক কম, তাদের ডায়াবেটিস ব্লাড প্রেশার থাকলে পরে তারা ওগুলি কেয়ারফুলি অ্যাটেনশন দেয় না, যার জন্য ওইখানে স্ট্রোকের প্রবণতা খুব বেশি হয়। এবং সরকারি পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে স্ট্রোক হওয়ার পরে তাদের যে রিহ্যাব প্রসেসটুকু, এটা অত্যন্ত লিমিটেড, নেগলিজিবল বললেই চলে। আমরা জানি যে একটা স্ট্রোক রোগী হওয়ার পরে 1/3 রোগী মারা যায় 1 বছরের মধ্যে। 1/3 রোগী ভালো হয়, আর 1/3 রোগী কিছুটা পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকে। আচ্ছা। এই যে পঙ্গুত্ব নিয়ে রোগীরা বেঁচে থাকলো একটা ফ্যামিলির মধ্যে, এর ইম্প্যাক্টটা ইন দি ফ্যামিলি ইজ ডেঞ্জারাস। তার কারণ কি জানেন? একটা ফ্যামিলিতে 5-6 জন পরিবারের সদস্য আছে, যিনি বেশি ইনকাম করেন, তারই স্ট্রোক হয়ে গেল। তো তার যদি স্ট্রোক হয়ে যায়, তাহলে এই ফ্যামিলিটা পরবর্তীতে কিভাবে চলে? ছেলেপেলেরা কিভাবে স্কুলে যায়, কলেজে যায়, চলে কিভাবে? এগুলো আমরা দেখেছি, রিয়েলিটি। আমাদের তো তাদেরকে কোন রকম সাহায্য করা সরকারি তরফ থেকে বলেন বা বেসরকারি কোনো সুযোগ বা সিস্টেম ডেভেলপ করেনি। কিন্তু আমরা তো অ্যাটলিস্ট ওই লোকটা যে অসুস্থ, তাকে আমরা রিহ্যাব প্রসেস আনতে পারি। সরকারি পর্যায়ে রিহ্যাব প্রক্রিয়াটা অত্যন্ত লিমিটেড, অত্যন্ত। বিভিন্ন মেডিকেল কলেজ বা ইনস্টিটিউটে রিহ্যাবের কোনো বেড নাই। কয়েকটা ফিজিওথেরাপি বেড আছে, কয়েকদিন থেকে থেরাপি করে চলে যায়। কাজে আমি মনে করি যে আমাদের এখন খুব জরুরি একটা রিহ্যাব সার্ভিসটাকে ডেভেলপ করা, সো দ্যাট আফটার স্ট্রোক সার্ভিস দিয়ে আমরা লোকটাকে আরো একটু ভালো করে ফ্যামিলির মধ্যে ব্যাক করাতে পারি। ছোট্ট করে একটু জানতে চাই, এই স্ট্রোক প্রতিরোধে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরামর্শ। আমার পরামর্শ হবে, আমাদের যারা পরিবারের সদস্য, যাদের বয়স 60-এর উপরে আছে, তাদের মধ্যে ডায়াবেটিস আছে, তারপরে ব্লাড প্রেশার আছে, যারা সিগারেট খান, তারপরে আরো একটু ওবেসিটি আছে, স্ট্রেস করেন, আমি আপনাদের বিনীত অনুরোধ করবো আপনারা প্রত্যেকটা জিনিসের উপরই নজরদারি করেন। দেখুন, এখন এই সমস্ত খুব ফ্যান্টাস্টিক চিকিৎসা বেরিয়ে গেছে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখুন, খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, সিগারেট পরিহার করুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন, প্রত্যেকদিন মিনিমাম 1 ঘন্টা করে হাঁটুন, এবং খাবারের মধ্যে গরুর মাংস, খাসির মাংস বাদ দিয়ে সবজি বেশি খান, কার্বোহাইড্রেট কম খান, খেয়ে পরিশ্রম করে ভালো থাকার চেষ্টা করেন। স্যার, আমরা শেষ করতে যাচ্ছি, তার আগে একটু শুনতে চাই ছোট করে আপনার যে প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানের গল্প। আমি আসলে এটা আমার ব্রেন চাইল্ড, এটা আমার একটা সন্তানের মতো আমি এই প্রতিষ্ঠানটাকে দেখেছি। এবং 1994-এ আমি যখন পোস্ট গ্রাজুয়েশন করি নিউরোলজিতে, তখন অনেক রুগী দেখার পরে মনে হলো যে আমি কেন একটা আলাদা ইনস্টিটিউট করব না। কিডনি হয়েছে, মেন্টাল হেলথ হয়েছে, কার্ডিওলজি হয়েছে, সেখান থেকে আমি চেষ্টা করি, আমি বলবো একক চেষ্টায় অনেক কষ্ট করে, অনেক বাধা বিপত্তি পার হয়ে আমি ইনস্টিটিউটটা করেছি, যেখানে এখন মানুষে হাজার হাজার মানুষ সেবা পাচ্ছে। আমার সহকর্মীরা একদম সুন্দরভাবে এখানে সার্ভিস দিয়ে যাচ্ছে, এবং সহকর্মীদের সার্ভিস, মানুষের সেবায় এই প্রতিষ্ঠানটা এখন বাংলাদেশে 1 নম্বর গর্বের প্রতিষ্ঠানে দাঁড়িয়ে গেছে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।